বন্ধুরা, গল্প পাঠ বাই সুমনের আজকের নিবেদন খোকন করের গল্প একজন দীপিকার গল্প। প্রেসে আজ খুব একটা কাজের চাপ ছিল না। ভাবছিলাম বাকি কাজগুলোর দায়িত্ব ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে বিকাল 4টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেব। পল্টন থেকে মণিপুরিপাড়া যেতে 1 ঘন্টা তো লাগবেই, বেশি জ্যাম থাকলে 3 ঘন্টাও লেগে যেতে পারে। বাসায় গিয়ে 1 কাপ চা খেয়ে স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে শপিংয়ে যাব একটু। বড়দিনের শপিং শপিং করে কয়েকদিন ধরে এরা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। যেহেতু আজ একটু ফ্রি আছি, নিজেকে বাঁচানোর জন্য হলেও আমার উচিত এই সুযোগটা কাজে লাগানো। কিন্তু মানুষ ভাবে একটা আর ঈশ্বর ভাবেন আর একটা। প্রেস থেকে বের হওয়ার ঠিক 15 মিনিট আগে আমার সেল ফোনটা বেজে উঠল। দাদা, আপনাকে যে আমার ছেলের বার্থডে কার্ডের কয়েকটি ডিজাইন করতে বলেছিলাম, ওগুলো কি হয়েছে? আমার ক্লায়েন্ট বিজনেস ফর ফিউচার লিমিটেড এর এমডি জেসন সাহেবের ফোন। বললাম, জি বস, হয়েছে। কালার প্রিন্টও বের করে রেখেছি, কাল সকালে আপনার অফিসে পাঠিয়ে দেব। ওপাশ থেকে জেসন সাহেব একটু হেসে বললেন, থ্যাংক ইউ দাদা, কিন্তু আপনাকে যে একটু কষ্ট দিতে চাই। আমার ওয়াইফ আপনার ডিজাইনগুলো একটু দেখতে চাই। আপনি যদি এখনই ওগুলো নিয়ে আমার বাসায় চলে আসেন তাহলে খুব ভালো হয়। বললাম, আমার ম্যানেজারকে পাঠাই? আপনারা নিজেই আসুন একটু কষ্ট করে। আমি আজই ওটা ফাইনাল করতে চাই। আপনাকে বুঝিয়ে দিলে একবারেই কাজটা হয়ে যাবে। আমি সেই প্রকৃতির মানুষ যারা না বলতে পারে না। আর যারা না বলতে পারে না তাদের জীবনে ভোগান্তির শেষ নেই। নিজের ইচ্ছার অনিচ্ছার ত্রুটি চেপে কণ্ঠকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আপনার বাসা তো আমি চিনি না। আমি বলছি আপনি লিখে নিন। জেসন রড্রিক্স, বয়স 40-এর এদিক ওদিক হবে। ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর ব্যবসা শুরু করেছিলেন তিনি। পরিশ্রম, বুদ্ধিমত্তা আর সাহসকে পুঁজি করে মাত্র 10-12 বছরের মধ্যে একটি গ্রুপ অফ কোম্পানির মালিক আজ। প্রায় বছর 3 ধরে আমি জেসন সাহেবের কোম্পানির প্রিন্টিংয়ের কাজ করছি। জেসন সাহেব ব্যক্তিগতভাবে অনেক ভদ্র ও অমায়িক। মোড অফ পেমেন্টও ভালো। এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করে মানসিক তৃপ্তি পাওয়া যায়। পল্টন থেকে জেসন সাহেবের নিকেতনের বাসায় পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগলো। সিকিউরিটি গার্ডদের আনুষ্ঠানিকতা মিটিয়ে চতুর্থ তলায় লিফট থেকে নেমে দেখি মনোরম নকশা করা বিশাল দরজা খুলে জেসন সাহেব দাঁড়িয়ে আছেন। ভেতরে ঢুকে আমার দ্বন্দ্ব লেগে গেল। আমি কি বাংলাদেশে আছি নাকি কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে? বিশাল বড় ড্রয়িং রুমের ওয়ালমেট থেকে শুরু করে প্রতিটি ফার্নিচার যেমন দামি তেমনই রুচিসম্মত। আমার স্তুত ভাব দেখিয়ে জেসন সাহেব বললেন, বসুন দাদা, আরাম করে বসুন, আমি আসছি। ড্রয়িং রুমের প্রতিটি আসবাবপত্র আমি খুঁটিয়ে নিটিয়ে দেখতে লাগলাম, আর ধনী হওয়ার একটা স্পৃহা আমার মধ্যে কাজ করতে লাগলো। একটু পরেই জেসন সাহেব এলেন, সঙ্গে ম্যাডাম। আমার বিপরীতের সোফায় বসে বললেন, স্বপনদা, ও আমার ওয়াইফ দীপিকা। আর দীপিকা, উনি হচ্ছেন আমাদের স্বপনদা, সুবর্ণ প্রিন্টার্সের মালিক। নমস্কার দিতে গিয়ে আমি ভদ্রমহিলার দিকে তাকিয়ে আমার দৃষ্টি ফেরাতে ভুলে গেলাম। এ চেহারা তো আমার খুবই পরিচিত, কিন্তু কোথায় দেখেছি? বয়স 50 পেরিয়েছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে ধীরে ধীরে। সিনেমার স্মৃতিশক্তি হারানো নায়কের মতো আমি প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। অবশেষে চিপি খুলে গেল স্মৃতির কৌটার। আমি পরিষ্কারভাবে চিনতে পারলাম ভদ্রমহিলাকে। হ্যাঁ, এখনো মনে পড়ছে, নামটা দীপিকাই ছিল। দীপিকার দিকে তাকালাম আবার। চোখের তারার কাঁপন দেখে বুঝতে পারলাম উনিও আমাকে চিনতে পেরেছেন। দেখি দাদা আপনার ডিজাইনগুলো, জেসন সাহেব বললেন। আমি খাম থেকে ডিজাইনগুলো বের করে টেবিলে রাখলাম। জেসন সাহেব তার স্ত্রীকে বললেন, দেখো কোনটা তোমার পছন্দ হয়। ভদ্রমহিলা ডিজাইনগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে জেসন সাহেবের উদ্দেশ্যে বললেন, পরে জানালে হবে না? আমরা না হয় কাল জানাই দাদা, এখনই আমরা কিছু ডিসাইড করতে পারছি না। আমার দিকে তাকিয়ে জেসন সাহেব বললেন, এরপর একটু বসুন দাদা বলে দুজনেই ভেতরে চলে গেলেন। মিনিট 10 পরে জেসন সাহেব এলেন, সঙ্গে পেয়ারা এবং তার সঙ্গে কফি ও নাস্তা। ফেরার সময় জেসন সাহেব তার গাড়িতে আমাকে বাসায় পৌঁছে দিতে চাইলেন, কিন্তু মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে বিরত করলাম আমি, কারণ আমার মনটা খুবই বিক্ষিপ্ত। কিছুক্ষণ হাঁটাহাঁটি করা প্রয়োজন ছিল আমার।
রাস্তায় নেমে আমি হারিয়ে গেলাম 10 বছর আগের এক বিকেলে। আমি তখন গুলশানে অনিক এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ছাপার কাজ করতাম। অনিক এন্টারপ্রাইজের ব্যবসা ছিল মূলত কিছু বিদেশি দূতাবাস এবং কনসাল্টিং ফার্মে লজিস্টিক সাপোর্ট দেওয়া ও অর্ডার সাপ্লাই করা। প্রিন্টিংয়ের কাজ বাবদ কিছু টাকা পাওনা ছিল আমার। সেদিন বিকেলে সেই টাকার জন্যই গিয়েছিলাম অনিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাসেল সাহেবের কাছে। অফিসে ঢুকে মুখোমুখি হলাম কেশিয়ার তারাপদ বাবুর। ভদ্রলোক হেসে বললেন, এসেছেন তো দাদা, কিন্তু বিল পাবেন বলে মনে হয় না। কেন, ক্যাশ শর্ট নাকি? তা না, বসের মাথা সাংঘাতিক গরম। মাথা গরম? কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। চাঁদাবাজির কেস নাকি? না, একেবারে ভিন্ন রকম সমস্যা। ভিন্ন রকম আবার কি রকম? একটু ঝেড়ে কাশেন তো। বসুন, আপনাকে বলতে সমস্যা নেই। আপনি আমাদের খুব কাছের মানুষ। আপনি তো জানেনই স্বপনদা, আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট হলো তারাপদা বাবু। একটি বিদেশি কনসাল্টিং ফার্মের নাম বললেন। ওদের সব কাজই আমরা করি। ওই অফিসের একজন ইউরোপিয়ান সাহেব কয়েকদিনের জন্য সিলেট যাবেন। তার একজন সফরসঙ্গী দরকার। ওদের অফিসের অ্যাডমিন অফিসার আজ দুপুরে আমাদের বসকে ফোন করে বলেছেন এটাও তার সাপ্লাই দিতে হবে। এখন বস পড়েছেন মহা ফেসাদে। রিফিউজ করতে পারছেন না, আবার জোগাড়ও করতে পারছেন না। এদিকে সময়ও নেই। কাল সকালের ট্রেনেই সাহেব যাচ্ছেন সিলেট। বললাম, সমস্যার তো কিছু দেখি না। একটা শিক্ষিত ইয়াং ছেলেকে এনে দিলেই তো হয়। টাকা তো ভালোই দিবে মনে হয়। আপনি তো দেখছি মশাই টিউবলাইট। সময় লাগে। কিছুই বুঝতে পারেননি এতক্ষণ। সাহেবের দরকার মেয়ে, ছেলে নয়। সহজ কথায় সাহেবের ফুর্তি করার জন্য একটা মেয়ে দরকার। বললাম, বিষয়টা তো দেখছি আসলেই জটিল। আমি না হয় চলেই যাই আজ। তারাপদ বাবু বললেন, এসেছেন যখন বসের সঙ্গে একটু দেখা করেই যান। রাসেল সাহেবের রুমে ঢুকে দেখি উনি টেলিফোনে কথা বলছেন। না রে ভাই, রাস্তার মেয়ে পার্কের মেয়ে হলে চলবে না। বুঝেনি তো, ফরেনার, একটু স্মার্ট, একটু ইংলিশ জানা চাই। এত তাড়াতাড়ি সম্ভব না। ঠিক আছে, দেখেন কিছু করা যায় কিনা। টেলিফোন রেখে রাসেল সাহেব বললেন, বিলের জন্য এসেছেন? বিল ফিল বাদ দেন আজ। আমি আছি মহাযন্ত্রণায়। দেখেন কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন কিনা। আমি কিছু জানি না এমন ভাব করে বললাম, কিসের যন্ত্রণা ভাই, কি সমস্যা? রাসেল সাহেব বললেন, সমস্যা মানে মহা সমস্যা। আপনাকে সংক্ষেপে বলি, আমার এক বিদেশি ক্লায়েন্ট কাল সকালে সিলেট যাবে 3 দিনের জন্য। তার একটি মেয়ের সঙ্গী দরকার। মেয়ে মানে কলগাল। এখন কোথায় পাই বলুন তো? এই লাইনে তো আমার বিচরণ নেই। এই ব্যবসায়ী জীবনে ক্লায়েন্টদের অনেক কিছু সাপ্লাই দিয়েছি, কখনো ব্যর্থ হয়নি, কিন্তু এবার মনে হয় পারবো না। সমস্যা হলো এরা আমার বেশ বড় একটা ক্লায়েন্ট। তা না হলে সাফ সাফ বলে দিতাম এ কাজ আমার দ্বারা হবে না। স্বপনদা, দেখেন না কোনোভাবে পারেন কিনা ম্যানেজ করতে। বললাম, আমি তো পারবো না, তবে সময় থাকলে অন্য কারোর মাধ্যমে চেষ্টা করে দেখতাম। রাসেল সাহেব বললেন, সমস্যা তো একটাই, সময়। আমার অনেক বন্ধুদের বললাম, ওরাও বলেছে পারবে, তবে সময় দিতে হবে। কি যে একটা টেনশনের মধ্যে আছি আজ। শুধু আমিই নই, আমার অফিসে সবাই সব কাজকর্ম বাদ দিয়ে শুধু এই একটা বিষয় নিয়ে ব্যস্ত আজ, শুধু দীপিকা ছাড়া। রাসেল সাহেব কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করে বললেন, আচ্ছা, দীপিকাকে এই বিষয়টা জানালে কেমন হয় বলুন তো স্পন্দা। আমি অবাক হয়ে বললাম, দীপিকাকে? কেন? না, মানে শুনেছি ভদ্রঘরের মেয়েরা নাকি আজকাল এসব করে নিজেদের বাড়তি খরচ মেটানোর জন্য। ওর পরিচিত যদি কেউ থাকে এরকম? দীপিকা অনেক এন্টারপ্রাইজের সেক্রেটারি কাম রিসেপশনিস্ট। বয়স 24-25-এর মতো। সুন্দরী, সুদেহী। বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর, তবে খুবই ভদ্র ও ব্যক্তিত্ব সম্পন্ন। বললাম, দীপিকা যে এরকম রিজার্ভ টাইপের মেয়ে, ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলা কি ঠিক হবে? যদি বিষয়টা সহজভাবে না নেয়? না নিলে না নিবে, সব দরজাই আমাকে নক করতে হবে, আর কাজটা করতে হবে আপনাকেই। আমি ভীষণভাবে চমকে উঠলাম, আমাকে? অসম্ভব। আসাদ সাহেব আমার হাত চেপে ধরে বললেন, প্লিজ স্বপনদা, বুঝনি তো, আমি ওর বস হয়ে এসব ব্যাপার তো আর ওর সঙ্গে আলাপ করতে পারি না। দীপিকা এডুকেটেড মেয়ে, আমার মনে হয় আমার অবস্থাটা ওকে বোঝাতে পারলে ও মাইন্ড করবে না। আমি তো না বলতে পারি না, তাই চরম অনিচ্ছা সত্ত্বেও দীপিকার কাছে গেলাম।
কুশল বিনিময়ের পর দীপিকার সামনের চেয়ারটাতে বসলাম। কিভাবে শুরু করব ভাবছিলাম। আমার ইতস্ত ভাব দেখে দীপিকা বলল, দাদা আমাকে কিছু বলতে চান? আমি একটু কেশিয়ে গলা পরিষ্কার করে বললাম, আপনার সঙ্গে একটা বিষয়ে আলাপ করব, কিন্তু ভাবছি আপনি যদি মাইন্ড করেন। দীপিকা একটু অবাক হলো, তারপর মৃদু হেসে বলল, আমার মনে হয় দাদা আপনি এমন কিছু বলবেন না যাতে আমি মাইন্ড করতে পারি। বললাম, না দীপিকা, আসলে আপনি মাইন্ড করতে পারেন, তবুও আমাকে বলতে হবে। এরপর আমি সংক্ষেপে পুরো বিষয়টা বললাম। বলার সময় দীপিকার দিকে তাকাতে পারেনি। বলার পর তাকালাম ও কিভাবে রিয়াক্ট করে সেটা দেখার জন্য। কিন্তু আমার কথাগুলো শোনার পর কিছু বললো না দীপিকা। বল পেন দিয়ে একটা নোটপ্যাডে অর্থহীন আঁকিঝুঁকি করতে লাগলো। এই নীরবতা এতটাই দীর্ঘস্থায়ী হলো যে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। অবশেষে মুখ খুলল দীপিকা, কতদিন থাকতে হবে সিলেট? বললাম 3 দিন। পেমেন্ট কেমন দিবে? বললাম, ভালোই দিবে মনে হয়। কেন, আপনার খোঁজে কেউ আছে? কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে দীপিকা আমাকে ভীষণ চমকিয়ে দিয়ে বলল, আমি নিজেই যাব। তবে টাকাটা দিতে হবে 24,000, আর টাকাটা আজই দিতে হবে। রাসেল সাহেব নিরুপায়, তাই 24,000 টাকা দিতেই তিনি রাজি হলেন। একটা বড় সমস্যার সমাধান হলো, কিন্তু আমাদের দুজনের মনেই কষ্ট। রাসেল সাহেব একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে বললেন, বুঝলেন স্বপনদা, দুনিয়াটা দিন দিন খুবই জটিল হয়ে যাচ্ছে। এ ঘটনার প্রায় মাস তিনেক পর অনেক এন্টারপ্রাইজে গিয়েছিলাম একটা কাজের অর্ডার আনতে। শুনলাম 1 মাস হলো দীপিকা চাকরি ছেড়ে দিয়েছে। জেসন সাহেবের বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম, ও বাসায় আমার আর যাওয়া উচিত নয়। কারণ আমাকে দেখলেই দীপিকা অস্বস্তি বোধ করবে, এমনকি একটা ভীতিও কাজ করতে পারে ওর মধ্যে। এটা আমি চাই না। পরদিন সকাল 10টায় জেসন সাহেব ফোন করে বললেন, দাদা আমি খুব দুঃখিত, আপনার ডিজাইনগুলো আমার ওয়াইফের পছন্দ হয়নি। ওর পরিচিত একজন গ্রাফিক ডিজাইনার আছে, তাকে দিয়েই ও করাতে চায় কাজটা। আপনি ডিজাইন আর কালার প্রিন্ট বাবদ একটা বিল করে আমার অফিসে পাঠিয়ে দিয়েন। সকাল 11টায় এলো আরেকটি ফোন। ওপাশ থেকে নারী কণ্ঠ, দাদা আমি দীপিকা, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। রমনা পার্কের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, আজ দুপুর 2টার সময় আপনি ওখানে আসবেন। প্লিজ আসবেন কিন্তু দাদা। রেস্টুরেন্টে খুব একটা ভিড় নেই। দীপিকাকে খুঁজে পেতে দেরি হলো না। আমাকে বসতে বলে দীপিকা ওয়েটার ডেকে কিছু খাবারের অর্ডার দিল। বললাম, আমি কিছু খাবো না। দীপিকা বলল, কিছু তো খেতে হবে, নইলে ওরা বসতে দেবে কেন? এরপর প্রসঙ্গে এলো দীপিকা, আমাদের কোম্পানির কাজ করেন আপনি কতদিন যাবৎ? বললাম, এই বছর 3 হবে। এরপর একটু সময় নিয়ে এলো দীপিকা, বোধহয় নিজেকে একটু গুছিয়ে নিল। স্যুপ আর সফট ড্রিঙ্কস চলে এসেছে। 1 চামচ স্যুপ মুখে দেওয়ার পর দীপিকা বলল, আজ থেকে 10 বছর আগে সেই বিকেলবেলা অনেক এন্টারপ্রাইজে আপনাদের খুব ঘৃণার পাত্র হয়ে গিয়েছিলাম আমি, তাই না? হঠাৎ করেই আপনাদের চোখে আমি প্রতিপন্ন হয়েছিলাম একটি নোংরা মেয়ে হিসাবে। কিন্তু কেন যে আমি ওই জঘন্য কাজটি করতে রাজি হয়েছিলাম, আপনারা তা জানেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ নীরব থেকে আবার শুরু করলো দীপিকা। আমরা তখন তেস্তরি বাজারের একটি ভাড়া বাসায় থাকতাম। 3 ভাই বোন আমরা। আমি সবার বড়। তখন সিটি কলেজে ম্যানেজমেন্ট অনার্স করছি। আমার পরে ভাই ও নটরডেম আমার পরে ভাই ও নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল। আর ছোট বোনটি পড়তো ক্লাস 8-এ। বাবা চাকরি করতো একটি এনজিওতে, মা গৃহবধূ। বাবার ছিল হাই ব্লাড প্রেশার। একদিন বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলাম বাবাকে। জীবন রক্ষা পেল ঠিকই, কিন্তু বাবা চিরদিনের মতো বিছনায় পড়ে রইল প্যারালাইজড হয়ে এবং বাকশক্তি হারিয়ে। একমাত্র উপার্জনশীল মানুষটি অচল হয়ে যাওয়ায় লণ্ডভণ্ড হয়ে গেল আমাদের পরিবার, সংসার। বাবার যা সঞ্চয় ছিল তার চিকিৎসাতে খরচ হয়ে গেল। বাবার অফিস থেকে কিছু টাকা পেয়েছিলাম আমরা, সেটা দিয়ে চলতে লাগলাম। এর মধ্যে আমি অনার্স কমপ্লিট করলাম। তখন বাবার অফিসের টাকাটাও শেষ পর্যায়ে চলে এসেছে। সুতরাং তড়িঘড়ি করে একটা চাকরি জোগাড় করতে হলো আমার। আপনি নিশ্চয়ই অনুমান করতে পারেন, অনেক এন্টারপ্রাইজের মতো একটা ছোট কোম্পানিতে আমার বেতন তেমন ছিল না। আমার বেতনের টাকা দিয়ে 2 ভাই বোনের পড়ালেখার খরচ সহ সংসারের সব খরচ মেটানো সম্ভব ছিল না। তাই সংসার চলতে লাগলো জোড়াতালি দিয়ে, টেনে টুনে। একটা পর্যায়ে গিয়ে 3 মাসের বাসা ভাড়া বাকি পড়ে গেল। আমাদের বাড়িওয়ালাকে শান্তশিষ্ট অমায়িক সুহৃদয় ব্যক্তি বলেই জানতাম বরাবর,
কিন্তু ভাড়া বাকি পড়ায় তিনি পরিণত হলেন একজন নিষ্ঠুর মানুষে। আমাদের সঙ্গে শুরু করলেন চরম দুর্ব্যবহার এবং সর্বশেষ তিনি 3 দিনের আল্টিমেটাম দিলেন। 3 দিনের মধ্যে 3 মাসের ভাড়া 24,000 টাকা না দিলে তিনি পুলিশ দিয়ে আমাদের বের করে দিবেন। আমার মাথায় বাজ পড়ল, যদি বাড়িওয়ালা এরকম কিছু করেই বসেন, অসুস্থ বাবা, মা আর ভাই বোনদের নিয়ে কোথায় গিয়ে উঠবো আমি? এরকম কোনো আপনজন আমাদের কেউ নেই যার কাছে গিয়ে আশ্রয় নেওয়া যায়। সেদিন ছিল 3 দিনের শেষ দিন। 24,000 টাকা জোগাড় করতে পারিনি আমি। বসে বসে ভাবছিলাম, অফিস থেকে বের হয়ে বাসায় গেলেই তো বাড়িওয়ালা এসে হাজির হবেন টাকার জন্য। কি হবে তখন? ঠিক ওই সময় আপনি এলেন। আপনার হাত থেকে টাকাটা নিয়ে বাসায় গিয়েই বাড়িওয়ালাকে দিলাম। রাতে কিছুই খেতে পারলাম না, ঘুমাতেও পারলাম না। তারপর ভোরবেলায় বেরিয়ে গেলাম নিজেকে বিসর্জন দিতে। বিশ্বাস করুন দাদা, আমার জীবনে ওটাই একমাত্র ঘটনা, একটি মাত্র পতন। কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক দূরে থাক, কোনো ছেলের সঙ্গে প্রেমও করিনি আমি। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না। একসঙ্গে অনেক কথা বলে একটু থামলো দীপিকা। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে নিল কেউ আমাদের কথা শুনছে কিনা। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, দাদা, আপনি কি আমার কথাগুলো বিশ্বাস করলেন, নাকি ভাবছেন নিজের পাপ ঢাকার জন্য আমি একটি কাহিনী দাঁড় করিয়েছি? আমি আপনাকে আমাদের সেই বাসার ঠিকানা দিচ্ছি, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে সব জানতে পারবেন। দীপিকাকে থামিয়ে দিয়ে আমি বললাম, ঠিকানা লাগবে না, আমি বিশ্বাস করেছি। দীপিকার চোখের জল গড়িয়ে পড়ল সুপের বাটিতে। আমার হাত চেপে ধরে ও বলল, দাদা, আপনি আমাকে কথা দিন, ওই ঘটনাটা আমার স্বামীকে বলবেন না। শুধু আপনি আর রাসেল সাহেব জানতেন ব্যাপারটা। কারণ আমি আপনাকে বলেছিলাম অফিসের কেউ যেন বিষয়টা জানতে না পারে। আমি জানি রাসেল সাহেব 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখন শুধু আপনিই একমাত্র সাক্ষী। আপনার পায়ে ধরে আমি অনুরোধ করছি, আমার স্বামী যেন কোনোভাবেই জানতে না পারে। প্লিজ দাদা, আমার সাজানো সংসারটা ভেঙে দেবেন না, আমার জীবনটা নষ্ট করে দেবেন না। আমি দীপিকার হাত সরিয়ে দিয়ে বললাম, আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি আপনার স্বামী কখনোই জানতে পারবে না ঘটনাটা। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দীপিকাকে বললাম, জেসন সাহেবের সঙ্গে আপনার পরিচয় হয়েছিল কিভাবে? দীপিকা বলল, ওই ঘটনার পর অফিসে যেতে খুব লজ্জা করতো আমার। বসের মুখের দিকে তাকাতে পারতাম না। ভাবতাম চাকরিটা ছেড়ে দিই, কিন্তু অন্য কোথাও কাজ না পেলে ছাড়ি কি করে? ঈশ্বরই বাঁচালেন আমাকে ওই লজ্জাজনক পরিস্থিতি থেকে। আমার বান্ধবীর বাবা একটি প্রাইভেট ব্যাংকের বড় কর্মকর্তা। তার কাছে আমার সিভি জমা দিয়েছিলাম। 2 মাস পর ব্যাংকের চাকরিটা হলো। জেসনের অ্যাকাউন্ট ছিল ওই ব্যাংকে। ওখানেই ওর সঙ্গে আমার পরিচয়। তারপর বিয়ে। বললাম, আপনার বাবা মা ভাই বোনের খবর কি? বাবা মারা গেছে আমার বিয়ের আগে। ছোট বোনটার বিয়ে হয়েছে গত বছর। ভাই আছে অস্ট্রেলিয়ায়, স্টুডেন্ট ভিসায় গিয়েছিল। জেসনই করেছিল সব ব্যবস্থা। এখন বিয়ে করে বউ নিয়ে ওখানেই সেটেলড। মা আমার সঙ্গেই থাকেন। বললাম, খুব ভালো, আপনার দুর্দিন কেটে গেছে তাহলে। দীপিকার কণ্ঠে আবার আর্দ্রতা চলে এলো। দাদা, আপনাকে আর একটি অনুরোধ করব। জেসনের সঙ্গে আপনি আর কোনো যোগাযোগ রাখবেন না। আমাদের কোম্পানির কোনো কাজ আর করবেন না। বললাম, যদি আমাকে ফোন করে অফিসে যেতে বলেন, ফোন রিসিভ করবেন না, না হয় কোনোভাবে এড়িয়ে যাবেন, কাজ করার অপারগতা প্রকাশ করবেন। একটি দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, ঠিক আছে। এরপর দীপিকা ওর ব্যাগ থেকে চেক বই বের করে একটি পাতা ছেড়ে আমার দিকে এগিয়ে বলল, বুঝতে পারি দাদা, আমাদের কোম্পানির কাজ ছেড়ে দিলে আপনার ইনকাম কিছুটা কমে যাবে, তাই আপনাকে 1 লাখ টাকার চেক দিলাম। আপনার ক্ষতি পুষিয়ে নেবেন। যদি আরো টাকা লাগে দেব, কিন্তু আপনাকে কথা দিতে হবে বিজনেস ফর ফিউচার লিমিটেড এর সঙ্গে আপনি আর কোনো সম্পর্ক রাখবেন না। অনেক কষ্টে নিজের ক্রোধটাকে সংযত করে বললাম, চেকটা আপনার কাছে রেখে দিন দীপিকা, আমার লাগবে না। আপনি নির্ভয়ে চলে যান। আজ থেকে আপনার স্বামীর ত্রিসীমানার মধ্যে আমার ছায়াও পড়বে না। এর কয়েকদিন পরের ঘটনা। সন্ধ্যাবেলা প্রেসে বসে আছি, হঠাৎ 4 জন যুবক হুড়মুড় করে আমার ছোট্ট অফিস রুমটায় ঢুকলো। 4 জনের মধ্যে পোশাক আশাকে যাকে একটু আলাদা মনে হচ্ছিল, প্রায় চুলহীন মাথার সেই যুবকটি আমার সামনে চেয়ারটায় অবহেলায় বসে পড়ল। আমি কিছু বলবার আগে যুবকটি বলল, এইটা কি সুবর্ণ প্রিন্টার্স?
বললাম, হ্যাঁ। আপনি কি এই প্রেসের মালিক? হ্যাঁ। আপনার নাম কি? স্বপন। স্বপন রোজারিও। আপনার সঙ্গে আমাকে কিছু কথা আছে আঙ্কেল। বললাম, আমার সঙ্গে কথা? কি কথা বলুন? আপনি তো গুলশানের বিজনেস ফর ফিউচার লিমিটেডের সাফাসাফির কাজ করেন, তাই না? হ্যাঁ। এখন থেকে আপনি আর ওই কোম্পানির কাজ করতে পারবেন না। কেন? আমরা কয়েকজন বন্ধু মিলে একটা প্রেস দিছি। এখন থেকে আমরাই করব ওই কোম্পানির কাজ। বললাম, আপনাদের প্রেসটা কোথায়? নাম কি প্রেসের? আমার প্রশ্ন শুনে বেশ গরম হয়ে উঠল ছেলেটি। এত কিছু আপনার জানবার দরকার নাই। আমরা যা কই শুনেন। এখন থেকে আপনি ওই কোম্পানির কাজ তো করবেনই না, ওই কোম্পানির ধারের কাছেও যাইবেন না, আর ওই কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। মনে থাকবো? ছেলেটি দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বের করলো অত্যাধুনিক রিভলভার। ওটা আমার চিবুকে ঠেকিয়ে বলল, যা যা কইলাম একটু যদি এদিক সেদিক হয়, এইটার ট্রিগার টিপতে আমার হাত কিন্তু একটু কাঁপবো না। আমার নাম চান্দি মিলন, মনে রাখিস। যেভাবে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে গেল চার যুবক। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার কথায় বিশ্বাস রাখতে পারেনি দীপিকা। এখনো ওর বুকে চেপে বসে আছে এই হিমশীতল ভয়। যদি কখনো কোনোভাবে ওর স্বামীকে আমি জানিয়ে দিই ওর জীবনের সেই কালিমাময় অধ্যায়টি, যদি তছনছ হয়ে যায় ওর সাজানো বাগান। বন্ধুরা, শুনছিলেন খোকন কোড়াইয়ের গল্প, এক দীপিকার গল্প। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।